স্বাগত ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয় তুলে উজ্জীবিত বাংলাদেশের নারীরা। পরের ম্যাচেও লক্ষ্য থাকবে বড় জয়ের এই ধারা ধরে রাখার, বললেন অফ স্পিনার সুলতানা খাতুন। আয়ারল্যান্ডকে 98 রানে বেঁধে রাখার কৃতিত্ব বোলার ও ফিল্ডারদের দেন সুলতানা, তবে বড় সংগ্রহের জন্য ব্যাটারদেরও প্রশংসা করলেন তিনি। আসলে কি আমাদের মেন টার্গেট ছিল 300 রান করবো, আমাদের একটা টার্গেট ছিল। তো সাডেনলি হয় নাই, কিন্তু ইনশাল্লাহ নেক্সটের ম্যাচে আমরা চেষ্টা করব প্লাস করার জন্য। ব্যাটসম্যানরা অনেক দায়িত্ব, অবশ্যই আমার ব্যাটসম্যানরা দায়িত্ববান। যদি তারা দায়িত্ববান না হতো তাহলে আমরা যে স্বাচ্ছন্দ্যভাবে বল করতে পারতাম না। তো ওরা একটা স্টার্টিং দেয়, যেমন আজকে একটা স্টার্টিং দিছে, আমরা অনেক ফ্রিলি বল করছি, আমার কাছে কোনো ধরনের প্রেশার মনেই হয় নাই। তো ওরা যখন স্টার্টিংটা ভালো দিতে পারে আমরা তখন স্বাচ্ছন্দ্য বোধ করে বল করতে পারি। বাংলাদেশের ওপেনিং পজিশনের কোনো সুরাহাই যেন হচ্ছে না। উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুই ওপেনার 2 ইনিংস মিলিয়ে রান করেছেন মাত্র 26। পরবর্তী টেস্ট হবে জ্যামাইকাতে, যেখানে এর আগে 2 টেস্ট খেলে একটিও জিততে পারেনি টাইগাররা। টপ অর্ডার ব্যর্থতা এভাবে চলমান থাকলে আরও একটি সিরিজ হার অপেক্ষা করছে মিরাজদের সামনে। এ যেন একই ঘটনার পুনরাবৃত্তি, হোক সেটা কোনো টি-20, ওডিআই কিংবা টেস্ট সিরিজ। বাংলাদেশের হারের কারণ যেন সেই একই টপ অর্ডারের ব্যর্থতা। প্রতিবারই ব্যাটিং ব্যর্থতাকেই সঙ্গী করে ম্যাচ হারাটা এখন টাইগারদের জন্য স্বাভাবিক ব্যাপার। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাটারদের ব্যর্থতার বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে 201 রানের বড় ব্যবধানে হারে লাল সবুজ, যা ক্যারিবীয়দের কাছে তৃতীয় বড় হার। এ ম্যাচেও টপ অর্ডারের ব্যর্থতা দেখেছে বাংলাদেশি ক্রিকেট ভক্ত। 2 ইনিংসে বাংলাদেশের 2 ওপেনারদের পারফরম্যান্স ছিল একেবারেই নাজুক। মাহমুদুল জয় একবারও ছুঁতে পারেনি 2 অঙ্কের কোটা। তবে সেই হারের বেদনা ভুলে জ্যামাইকাতে ঘুরে দাঁড়াতে যাবে বাংলাদেশ। তবে পূর্ব পরিসংখ্যান কথা বলছে না বাংলাদেশের পক্ষে। এর আগে জ্যামাইকাতে 2 বার ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছিল টাইগাররা, তবে কোনোটিতেই জিততে পারেনি লাল সবুজ। সেখানেও বড় রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ, যার মধ্যে একটি ছিল 99 রানে, অপরটি 166 রানের বড় হার। এমন অবস্থায় জ্যামাইকাতে সিরিজ জিততে হলে টপ অর্ডারদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো পথ নেই টাইগারদের সামনে। প্রথম টেস্টে ম্যাচে বোলাররা ভালো খেলেও হারের পেছনে ব্যাটারদেরই দোষা হচ্ছে। সেক্ষেত্রে টপ অর্ডারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে ম্যাচ, তা না হলে আরও একটি সিরিজ হারের তিক্ততা পেতে হবে মিরাজ বাহিনীকে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। গ্লোবাল সুপার লিগে রাত পোহালেই মাঠে নামছে রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিপিএল চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হ্যাম্পশায়ার হকস। গায়ানায় ভোর 5টায় শুরু হবে ম্যাচটি। পূর্ণশক্ত দল নিয়ে প্রস্তুত রাইডার্স। হারমিত সিং, স্টিভেন টেইলররা বলছেন জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার কথা। বিপিএলের অন্য দলগুলো যখন বছর শেষে টুর্নামেন্ট শুরুর অপেক্ষায়, তখন আগেভাগেই মাঠে নামার প্রস্তুতিতে রংপুর রাইডার্স। 5টি দেশের 5টি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে গ্লোবাল সুপার লিগ টি-20, যেখানে অংশ নেয়ার কথা ছিল বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের, কিন্তু শেষ মুহূর্তে দলটি নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় নিজেদের প্রথম ম্যাচে রংপুরের প্রতিপক্ষ হ্যাম্পশায়ার হকস। ইংল্যান্ডের টি-20 ব্লাস্টের সাবেক চ্যাম্পিয়ন এই কাউন্টি ক্লাব। প্রতিপক্ষ শিবিরে আছেন ক্রিস উডস, বেনি হাভেল, শান মাসুদের মতো তারকা। তবুও জয়ের লড়াই স্লোগান নিয়ে প্রস্তুত রাইডার্সরা। উইকেট কিছুটা পেস বান্ধব, অন্য ম্যাচেও দেখেছি পেসাররা সুবিধা পেয়েছে। সেই হিসেবে আমাদেরও দারুণ কিছু বলার রয়েছে। আশা করি প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারবো। রংপুরের বিদেশি তারকাদের মধ্যে আরও আছেন জ্যাক চ্যাপেল, ম্যাথু ফোর্ড, সাথে আছেন বাংলাদেশি নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মাহেদি, কামরুল ইসলাম রাব্বি, সহকারী কোচের ভূমিকায় মোহাম্মদ আশরাফুল। তাই এই দল নিয়ে ফাইনাল খেলার স্বপ্ন দেখতেই পারে রংপুর। প্রথম দিন বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি, তবে আজ তা পুষিয়ে নিয়েছি। টপ অর্ডার এবং মিডল অর্ডারের দিক দিয়ে আমরা বড় স্কোর গড়তে এবং তাড়া করতে সামর্থ্য রাখি। আশা করি জয় পাবো। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী 29শে নভেম্বর বোর্ড মিটিং ডেকেছে আইসিসি। কোন ভেন্যুতে খেলা হবে, সেই সাথে কবে সূচি প্রকাশ করা হবে, সবকিছু সিদ্ধান্ত আসবে ভার্চুয়াল এই সভায়। সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই মিটিং চলমান থাকবে।
গুঞ্জন আছে সভায় পাকিস্তানকে হাইব্রিড মডেলের জন্যই প্রস্তাব দেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দড়ি টানাটানি এখনও চলমান, অথচ টুর্নামেন্টের বাকি আছে মাত্র 2 মাসের কিছু বেশি সময়। কিন্তু এখন পর্যন্ত ভেন্যু নিয়ে জটিলতা, টুর্নামেন্টের সূচি ঘোষণা কিছুই করা সম্ভব হয়নি। ভারতের পাকিস্তানে যেতে অনাগ্রহ এবং পাকিস্তানের হাইব্রিড মডেলে অনীহার কারণে সৃষ্টি হওয়া দূরত্ব অনিশ্চিত করে রেখেছে প্রেস্টিজিয়াস এই আসরকে। তবে এবার কিছুটা আশার সঞ্চার হয়েছে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী শুক্রবার ডাকা হয়েছে বোর্ড মিটিং। ক্রিকেট পাকিস্তানে বলা হয়েছে এই বোর্ড সভায় পাকিস্তানকে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হবে। এতে তারা যদি রাজি না হয় তাহলে ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে দেশটির হোস্টিং অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও পাকিস্তানকে রাজি করাতে আর্থিক প্রণোদনা ব্যবহার করা হবে। হাইব্রিড মডেলের এই প্রস্তাবে সেমিফাইনাল, ফাইনাল ম্যাচ সহ ভারতের সব ম্যাচ সম্ভাব্য ভেন্যু দুবাই এবং আবুধাবিতে আয়োজনের কথা বলা হবে। তবে ভারত যদি সেমিতে উঠতে না পারে তাহলে সেই ম্যাচগুলো পাকিস্তানেই রাখার চিন্তা করা হয়েছে। পাকিস্তান এমন সব প্রস্তাবে রাজি হবে না বলেও ক্রিকেট পাকিস্তানে বলা হয়েছে। তবে রাজি না হয়েও হয়তো উপায় থাকবে না পাকিস্তানের, কেননা টুর্নামেন্ট আয়োজনের স্বপ্নে আরেক ধাক্কা খেতে হয়েছে পাকিস্তানকে। বর্তমানে দেশটিতে ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক আন্দোলন চলছে, দেখা দিয়েছে বড় রকমের রাজনৈতিক অচলাবস্থা, যার কারণে পাকিস্তান সফরের মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছে শ্রীলঙ্কা এ দল। এমন অবস্থা চলমান থাকলে শেষ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের স্বপ্ন ধূলিসাৎ হতে পারে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। পরিবর্তিত পরিস্থিতিতে নানা অনিশ্চয়তার মাঝে প্রিমিয়ার লিগে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ দুই নবাগত ক্লাব ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়াংম্যানসের। ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় ফকিরেরপুল ইয়াংম্যানসের লক্ষ্য টেবিলের মধ্যবর্তী স্থান। পুরনো দুই দল রহমতগঞ্জ আর পুলিশ এফসির লক্ষ্য গত আসর থেকে ভালো পারফরমেন্স। 29শে নভেম্বর মাঠে গড়াবে পেশাদার ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর। একটি ক্যাসিনো কাণ্ড পিছিয়ে দিয়েছিল দেশের ক্রীড়াঙ্গনকে। বেশ কিছু ফুটবল ক্লাব এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে 5 বছরেও সেই ক্ষতও মোছেনি। সেই অপবাদ ঝেড়ে ফেলে মাঠের খেলায় ফিরতে সবচেয়ে বেশি কাঠখড় পোড়াতে হয়েছিল ফকিরেরপুল ইয়ংম্যানসকে। সেই দলটা এবার খেলবে বিপিএলে। অর্থ সংকটকে সঙ্গী করেই চলছে অনুশীলন। এসেছে বিদেশি কোচ, যদিও পূরণ হবে না বিদেশি ফুটবলারের কোটা। 45 দিনের পরিচর্যায় আত্মবিশ্বাসী দলটি। যে প্লেয়ারগুলো নিছি এরা সবাই রাইজিং, এরা ভালো করবে। রাফায়েল টুডু, শিয়াম, ক্যাপ্টেন রফিক আজকে 5 বছর ধরে আমার এখানে আছে। আমি আশা করি যে এদেরকে নিয়ে আমি একটা সম্মানজনক জায়গায় থাকতে পারবো। মিডিয়াম স্তরের টিম, আমরা একটা সম্মানজনক যেন ভালো একটা স্থানে থাকতে পারি, আমাদের এই আশাবাদী আছে। ইনশাল্লাহ ভালো একটা জায়গায় থাকতে পারবো। ফকিরেরপুলের চেয়েও আরও করুণ অবস্থায় ঢাকা ওয়ান্ডারার্স। দলে আনতে পারেনি কোনো বিদেশি, ফুটবলারদের দিতে পারেনি সাইনিং মানির অর্থ। তবুও যে লিগে বসুন্ধরা কিংসের মতো দাপুটে দল খেলে, সেখানে শক্ত মনোবলই সম্বল এই ক্লাবটির। টাকা বিষয় যদি আমরা দেখতে গিয়ে তাহলে আমরা অনেক পিছনে চলে যাবো। এখন টাকা পয়সা ছাড়া আমরা চিন্তা করতেছি মাঠে ভালো কিছু করতে হবে। এখন একটু প্রবলেম হইতেছে ফাইন্যান্সিয়াল, এবং প্লেয়ারদেরও পেমেন্ট হয়তো খেলার আগেও আবার আমরা কিছু পেমেন্ট করবে বলছে অফিসিয়ালরা। স্কোয়াড বিবেচনায় এবার আগের তুলনায় ভালো করার সম্ভাবনা রহমতগঞ্জের। নতুন ম্যানেজমেন্টের অধীনে অভিজ্ঞ ফুটবলার ও বিদেশি নিয়ে লড়াই করতে চায় পুরনো ঢাকার দলটি। পুরনো দল পুলিশ এফসির ট্রাম্প কার্ড হতে পারে 2 প্যারাগুয়েন ফুটবলার। গেল আসরের 4র্থ অবস্থান থেকে এবার লক্ষ্য তাদের উপরে ওঠার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসির খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।